বাংলাদেশ এবং গোটা বিশ্ব জুড়ে একটা অন্যতম ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি কয়েক বছর ধরে, যে সংবাদ মাধ্যমের উপর হামলা, সংবাদ মাধ্যমকে আক্রমণ। কেন? সফট টার্গেট। আমরা বেসিক্যালি একটা জিনিস বারবার করে দেখেছি যে সংবাদ মাধ্যমের উপর হামলা করলে কেউ বলার থাকে না, কেউ তাদের পাশে থাকে না। সেটা এপার বঙ্গের বারাসাত হোক, এপার বঙ্গের কলকাতা হোক, কিংবা ওপার বঙ্গের ঢাকা হোক বা খুলনা হোক। আমরা এই আলোচনা এই মুহূর্তে করছি তার কারণ আমরা বাঙালি হয়ে এই বিষয়টা আমাদের মনের কোণে যে গভীর ছাপ ফেলেছে, যে আঁচড় ফেলেছে, সেটা কোনোভাবেই মুছে ফেলতে পারছি না। সেটা ছায়ানট হোক, ছায়ানটে বর্বর আক্রমণ, বা রাহুল আনন্দ যে শিল্পী যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, সেই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ গোটা বিশ্বকে একজোট হতে শিখিয়েছে, গোটা বিশ্বকে লড়াই করতে শিখিয়েছে, যে সম্প্রীতির বার্তা শিখিয়েছে কাজী নজরুল ইসলাম, সেই সম্প্রীতির বার্তা, সেই রবীন্দ্রনাথ আজ হয়তো বাংলাদেশের প্রয়োজন নেই। এবং সে কারণেই ছায়ানট ভাঙচুর, সে কারণেই হয়তো প্রথম আলো, ডেলি স্টারের মতন প্রথম সারির সংবাদ মাধ্যমে ভাঙচুর করে ল্যাপটপ, কম্পিউটার, হার্ড ডিস্ক সমস্ত কিছু লুট করা হলো, ক্যামেরা ভাঙচুর করা হলো। এভাবে কি সংবাদ মাধ্যমের কন্ট্রোল করা যায়? শুধু কণ্ঠরোধ নয়, সংবাদ মাধ্যমের কলম, সংবাদ মাধ্যমের যে জোর, তাকে আটকে রাখা সম্ভব হয়তো নয়। ঠিক সেই কারণেই প্রথম আলো ফের উঠলো, ডেলি স্টার ফের উঠলো। দীর্ঘ কয়েক ঘন্টা বন্ধ বা কয়েক ঘন্টা স্থগিত রাখার পর প্রথম আলোর সংস্করণ বেরোলো। প্রথম আলো নয়, ডেলি স্টারেরও সংস্করণ বেরোলো। এবং গর্বের সঙ্গে বলতে ইচ্ছা করে, সেই সাংবাদিক বা সেই সংবাদ মাধ্যমকে কুর্নিশ জানাতে ইচ্ছা করে যারা কিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে, রক্তচক্ষুকে ভয় করে না, রক্তচক্ষুকে ডরায় না। কেন বাংলাদেশ বারবার এই ধরনের ঘটনার শিকার? আমি একটু ইতিহাস মনে করে বলতে চাইবো, ডিবিসি বাংলা বা অন্যান্য সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছিল 2024 অগস্টের পর। বারবার করে আমরা সেই চিত্র তুলে ধরেছিলাম যে কিভাবে সংবাদ মাধ্যমের অফিসগুলো ভাঙচুর করা হয়েছে, কিন্তু ঠিক সেই সময়কালে অফিস ভাঙচুর করে পুড়িয়ে দিয়ে সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়নি। কিন্তু এইবার চিত্রটা কিছুটা অন্যরকম।